সম্বন্ধ চ্যাপ্টারের সংক্ষিপ্ত 4 নাম্বার অঙ্ক দেখো। সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 নাম্বার অঙ্ক। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। সম্বন্ধটা কি দেওয়া আছে? কোন x, y গুলো r এ থাকবে, যে x আর y প্লাস করলে 12 আসবে। যে x আর y গুলো প্লাস করলে 12 আসে, সেই x, y গুলো r এ আসে। আর এখানে x আর yটা কি? x আর y হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে আমরা বলবো 1 থেকে স্টার্ট হবে x আর y। প্রমাণ করতে বলেছে r এর উপর সম্বন্ধটি প্রতিসম হবে। আর সম্বন্ধটি প্রতিসম হবে, কিন্তু সসম কিংবা সংক্রমণ হবে না। তার মানে r কে আমাদেরকে দেখাতে হবে প্রতিসম। rটা কি প্রতিসম? প্রতিসম প্রমাণ করব, আর সসম সংক্রমণ নয় এটাও দেখাবো সাথে। প্রতিসম কেমন করে প্রমাণ করব? যদি একটা এক্সাম্পল নেই আমি এখানে, কোন কোন স্বাভাবিক সংখ্যা প্লাস করলে 12 হয়? আমরা বলতে পারি 1 তো স্বাভাবিক সংখ্যা, 1 আর 11 এই দুটো প্লাস করলে 12 হয়, তাহলে 1, 11 আরে থাকবে, কারণ এই দুটো প্লাস করলে কত? 12 হয়। এবার যদি এটাকে আমরা উল্টে দিই, 11, 1 লিখি, 11, 1, তো 11, 1 প্লাস করলেও তো 12 হয়, এটাও তো আরে আছে। তার মানে বলতে পারি এটার জন্য তো ঠিক হলো। এবার অন্য একটা এক্সাম্পল যদি আমরা নিই, 2 আর 10 নেই, 2 আর 10 এটা প্লাস করলে এটাও 11, 2 আর 10 প্লাস করলে 12 হবে, ঠিক আছে। আবার 10 আর 2 যদি প্লাস করে দিই আমরা, 10 আর 2 যদি প্লাস করে দিই, 10 আর 2 প্লাস করলেও 12 হবে। এরকম করে আরো আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারছি এখানে। তো আমাদের এক্সাম্পল দিয়ে দেখালে তো হবে না, যেহেতু প্রমাণ করতে বলেছে আমাদের এটা যে কোনো পদ ধরে করতে হবে। যে কোনো পদ আমরা এক্স ওয়াই ধরবো। প্রতিসম দেখাবো ফার্স্টে। প্রতিসম দেখানোর নিয়ম, প্রতিসাম্য কেমন করে দেখাবো? যে কোনো দুটো পদ প্রথমে আমরা ধরবো, যে কোনো দুটো পদ, এন সেটের যে কোনো দুটো পদ ধরবো। তো এখানে এক্স আর ওয়াই ধরতে পারি, ধরি এক্স, ওয়াই বিলংস টু এন। এন সেটের যে কোনো দুটো পদ হচ্ছে এক্স আর ওয়াই, যেরকম 1, 11, তারপরে 2, 10, এরকম যে কোনো দুটো পদ ধরলাম। কেমন ভাবে ধরলাম পদগুলো? যে এই দুটো যোগফল যেন 12 হয়, ঠিক আছে। এমন যে এক্স, ওয়াই বিলংস টু আর, মানে এক্স আর ওয়াই এর যে ক্রমিত জোড়টা আছে সেটা কত? আর এর মধ্যে আসে, এটা ধরলাম। আমাদেরকে দেখাতে হবে ওয়াই, এক্স বিলংস টু আর। তো এই লাইন থেকে আমরা বলতে পারবো এক্স, ওয়াই আর এ থাকলে কি হয়? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 হয়, তাই না? এবার এক্স প্লাস ওয়াই যদি 12 হয়, তাহলে ওয়াই প্লাস এক্স কত হবে? ওয়াই প্লাস এক্স কত হবে? 12 হবে। এক্স প্লাস ওয়াই যদি 12 হয়, তাহলে এক্স, ওয়াই বিলংস টু আর, তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 12 হলে ওয়াই, এক্স বিলংস টু আর, তাই না? ওয়াই, এক্স বিলংস টু আর। তো আমরা ধরলাম কি এক্স, ওয়াই বিলংস টু আর, প্রমাণ করলাম কি ওয়াই, এক্স বিলংস টু আর। সুতরাং আর প্রতিসম। এটা প্রমাণ হয়ে গেল। এরপরে বলেছে কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। এবার আমরা দেখাবো সসম না, সসম না এটা দেখাবো। আমরা যদি একটা কাউন্টার এক্সাম্পল দিতে পারি যে সসম নয়, তাহলেই এটা প্রমাণ হয়ে যাবে যে সসম নয়। এবার এন সেটের মধ্যে তো 1 আসে, 2 আসে, 3 আসে, তাই না? এন সেটে তো সসম নয় এটা প্রমাণ করছি। এন সেট যে আসে, এন সেটের মধ্যে 1 আসে, আমরা ধরতে পারি যে 1 বিলংস টু এন, 1 বিলংস টু এন। কিন্তু 1, 1 ডাজ নট বিলংস টু আর। 1, 1 আর এ নেই। কেন 1, 1 আর এ নেই? যেহেতু 1 প্লাস 1 is not equals to 12,
মানে যেগুলো প্লাস করে 12 হবে সেগুলোর ক্রমিত জোড় আরে থাকবে। তো 1 + 1 প্লাস করে তো 12 হচ্ছে না, তার মানে 1,1 আরে থাকবে না। সসম কখন হতো? যখন n এর প্রত্যেকটা পদ, n সেটের প্রত্যেকটা পদ x এর জন্য, n সেটের প্রত্যেকটা পদ x এর জন্য x, x আরে থাকতো। n সেটের প্রত্যেকটা পদ n এর মানে n সেটের প্রত্যেকটা পদ x এর জন্য x, xটা যদি আরে থাকে তখন আমরা বলতে পারবো যে আর হচ্ছে সসম সম্বন্ধ। শুধু একটাই পদ আসে n সেটে যার জন্য x, x belongs to r হবে, সেটা কি 6, 6, belongs to r, কারণ 6 + 6 কত 12 হয়। কিন্তু শুধু একটা পদের জন্য এটা সত্যি হলে তো হবে না, n সেটের যতগুলো পদ আছে প্রত্যেকটার জন্য সত্যি হতে হবে। 1,1 এর জন্য, 2,2 এর জন্য, 3,3 এর জন্য, ঠিক আছে। তো এখানে শুধু একটা পদের জন্যই সত্য হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম এটা সসম নয়। এবার দেখাবো সংক্রমণ নয়, ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। এবার দেখাবো আমরা সংক্রমণ নয়। এখানেও আমরা একটা কাউন্টার এক্সাম্পল দেব, কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাবো যে সংক্রমণ নয়। তার জন্য আমাদেরকে চুজ করতে হবে 2 নিলাম, 10 নিলাম, belongs to n, 2, 10 belongs to n, ঠিক আছে। এখন 2,10 belongs to r এবং 10,2 belongs to r, 2,10 belongs to r এবং 10,2 belongs to r। ধরলাম এটা a, এটা b, আবার এটা c, a b c, তাহলে এই দুটো সমান আছে, তাই না? তাহলে প্রথমটার শেষেরটাকে মিলে আরে থাকতে হবে, প্রথমটা শেষেরটা মিলে আরে থাকতে হবে। কিন্তু এখান থেকে বলতে পারবো আমরা কিন্তু 2,2, এই যে প্রথমটা এখান থেকে শেষেরটা 2,2 does not belongs to r, 2,2 does not belongs to r। কেন 2,2 does not belongs to r? 2 + 2 যদি 12 হতো, 2 + 2 যদি 12 হতো তাহলে 2,2 belongs to r বলতে পারতাম। এখানে 2,10 belongs to r কেন নিয়েছি? কারণ 2 + 10 = 12 হয়, এখানে সম্বন্ধ দেওয়া আসে। আবার এখানে 10,2 belongs to r কেন? যেহেতু 10 + 2 = 12 হয়, তার জন্য 2,2 does not belongs to r। সুতরাং আর সম্বন্ধ সংক্রমণ নয়, ব্যাস এটা প্রমাণ হয়ে গেল, আর সম্বন্ধ সংক্রমণ নয়। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 দেখো, মনে করো সব সেট সমূহের সেট এস এবং এস সেটের ওপর আর সম্বন্ধের সংজ্ঞা হয় x is a subset of y, সব x, y belongs to s এর জন্য দেখাও যে এস এর ওপর আর সম্বন্ধ সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। কোশ্চেনটা তো ভালো করে পড়তে হবেই, পড়ে বুঝতে হবে কোশ্চেনে কি দেওয়া আছে আর আমরা কি করতে পারবো ওটাকে সলভ করার জন্য, ঠিক আছে। তো সেটা দেখো, মানে একটা বড় সেট আসে, একটা বড় সেট, অনেক বড় একটা সেট আসে যেটাকে আমরা সার্বিক সেট বলতে পারি বা ইউনিভার্সাল সেট, সেটা হচ্ছে এস। এই এস সেটের ভিতরে আবার সেট আসে, অনেকগুলো সেট আসে, ঠিক আছে। এবার এই এস যে সেটটার আসে, এস যে সেটটা আসে, এই এস সেটের ওপর একটা সম্বন্ধ নেওয়া হলো। সম্বন্ধটা কিরকম? যখন যে কোনো দুটো সাবসেট এস এর দুটো সাবসেট আমরা নেব, কোনগুলো সাবসেট নেব? এমন ভাবে দুটো সাবসেট নেব যেন একটা সাবসেট আরেকটা সাবসেটের সাবসেট হয়, মানে এস সেটের ভিতর থেকে দুটো সেট নিলাম, এমন সেট নিতে হবে যেন ওই দুটো সেটের মধ্যে একটা আরেকটার সাবসেট হয়। এস এখানে এটা এস সেটের ভিতরে অনেকগুলো সেট আছে, এই অনেকগুলো সেটের মধ্যে কোন দুটো সেটকে আমরা নেব যেখানে একটা সেট আরেকটা সেটের সাবসেট হবে? তো ওই দুটো সেটকে একসাথে ক্রমিত জোড়ের মধ্যে দিলাম,
এটা হচ্ছে আর সম্বন্ধ, মানে আর সম্বন্ধের মধ্যে ওই রকম ক্রমিত জোড়গুলো আসে যেগুলোর মধ্যে একটা সেট আরেকটা সেটের সাবসেট। আমাদের সসাম্য দেখাতে হবে। ফার্স্ট এমনি বুঝে নাও কোশ্চেনটা আমরা কেমন করে সলভ করব। সসাম্য দেখাতে হবে। ধরলাম এখানে এস বড় একটা সেট আছে, বড় একটা সেট এস, একদম বড় একটা সেট এস, এর মধ্যে আবার অনেকগুলো সেট আসে। কিছু সেটের নাম দিই, এটা হচ্ছে বড় সেট এস, কিছু সেটের নাম দিলাম এ বি সি ডি, চলছে একদম অনেকগুলো সেট চলছে, এক্স ওয়াই জেড চলছে। এবার যদি আমি শুধু এ সেটকে তুলে নিই, শুধু এ সেটকে তুললাম, এ সেটকে তোলার পরে আমরা যদি এ কমা এ ক্রমিত জোড় বানিয়ে নেই, সেটা কি আরে থাকবে? অবশ্যই থাকবে। কেন থাকবে? কারণ আমরা জানি প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট হয়। এ ইজ এ সাবসেট অফ এ, যেহেতু এ ইজ এ সাবসেট অফ এ, তাই আমরা বলতে পারবো এ কমা এ বিলংস টু আর, তাই না? শুধু এর জন্য না, প্রত্যেকটা সেটের জন্যই এটা মানবে। যদি আমরা বি কে তুলি, বি ইজ এ সাবসেট অফ বি হবে। যদি সি কে তুলি, সি ইজ এ সাবসেট অফ সি, প্রত্যেকটা সেটের জন্যই হবে। তার জন্য আমরা বলবো এই টাইপের ক্রমিত জোড়গুলো এ কমা এ বা এক্স কমা এক্স, এই টাইপের ক্রমিত জোড়গুলো আর সম্বন্ধের মধ্যে থাকবে। তাই আমরা বলবো আর কি সসাম্য সম্বন্ধ, যেহেতু এক্স কমা এক্স টাইপের সবগুলো ক্রমিত জোড় আরে আসে। এটাকে আমরা এইভাবে করব, যে কোনো সেট চুজ করব, এস সেটের যে কোনো সেট, এস যে বড় সেটটা আসে এই বড় সেটের যে কোনো সেট চুজ করব আমরা। এক্স ধরি, এক্স এক্স চুজ করলাম। এক্সটা কি? এক্সটা হচ্ছে একটা পদ, এস সেটের একটা পদ। এখানে সাবসেট হিসেবে চুজ করব না, পদ হিসেবে চুজ করব। এক্সটা হচ্ছে এস যে বড় সেটটা আসে এই বড় সেটের একটা পদ, ঠিক আছে? এবার তো এক্সটা এস সেটের পদ ধরলাম। এবার যেহেতু আমরা বলতেই পারি এক্স ইজ এ সাবসেট অফ এক্স, এক্স ইজ এ সাবসেট অফ এক্স হবেই, সুতরাং এখান থেকে বলতে পারবো আমরা এক্স কমা এক্স বিলংস টু আর, অর্থাৎ আর সসম, আর সম্বন্ধটি সসম। প্রমাণ হয়ে গেল। এটা সংক্রমণ হবে, প্রতিসম হবে না। সংক্রমণটা আগে প্রমাণ করে নেই, তারপরে প্রতিসম। এটা সসমতা গেল। এবার আমরা প্রমাণ করছি সংক্রমিতা। আমাদেরকে তিনটে সেট চুজ করতে হবে, তাই না? এই সেটের থেকে আমরা তিনটে সেট চুজ করব, সেটা এবিসি হতে পারে, বিসিডি হতে পারে। তো আমরা এক্স ওয়াই জেড চুজ করে নিই। এখানে ধরি এক্স কমা ওয়াই কমা জেড, তিনটা সেট আমরা এস সেট থেকে নিলাম, এস সেট থেকে নিলাম, তিনটা সেট আমরা এস সেট থেকে নিলাম। এমন ভাবে নেব যে প্রথমটা পরেরটার সাবসেট হবে, আবার এই তার পরেরটার সাবসেট হবে। এভাবে তিনটা সেটকে চুজ করলাম। এমন যে এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই এবং ওয়াই ইজ এ সাবসেট অফ জেড। তার আগে আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। আমরা এ সেটের মধ্যে তিনটা সেট চুজ করলাম, এই তিনটা সেটকে পদ হিসেবে চুজ করলাম। এমনভাবে চুজ করলাম যেন এক্স কমা ওয়াই আরে থাকে এবং ওয়াই কমা জেড আরে থাকে। আমাদেরকে দেখাতে হবে এক্স কমা জেড আরে আসে। এই লাইন থেকে আমরা বলতে পারবো এই লাইন। এবার দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর সাবসেট আবার ওয়াই জেড এর সাবসেট। এক্স যদি ওয়াই এর সাবসেট হয় আবার ওয়াই যদি জেড এর সাবসেট হয়, তাহলে এক্স অবশ্যই জেড এর সাবসেট হবেই তো, তাই না? অবশ্যই হবে। সেট থিওরি কনসেপ্ট থেকে এটা আমরা পাবো।
তাহলে এক্স কমা জেড বিলংস টু আর, এটা দেখতে পেলাম এক্স কমা জেড বিলংস টু আর, তার মানে আর সম্বন্ধ সংক্রমণ। কেন? আমরা এক্স কমা ওয়াই বিলংস টু আর ধরলাম, ওয়াই কমা জেড বিলংস টু আর ধরলাম, সেখান থেকে প্রমাণ করলাম এক্স কমা জেড বিলংস টু আর, তাহলে আর সংক্রমণ হয়ে গেল। এরপরে প্রতিসম 9 দেখাবো। প্রতিসম 9 এটা আমরা দেখাবো। তো তার জন্য আমরা দুটো সেট, এস যে বড় সেটটা আসে সেই বড় সেট থেকে আমরা দুটো সেটকে আগে নিয়ে নিব। বড় সেটটা যেটা আছে, ধরি এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই দুটো সেট আমরা চুজ করলাম এস সেটের থেকে। এবার এমনভাবে চুজ করলাম যেন এক্স কমা ওয়াই এই ক্রমিত জোড়টা আর সম্বন্ধের মধ্যে থাকে। তো এক্স কমা ওয়াই যদি আরে থাকে তাহলে আমরা বলবো কি বলবো, এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই। এবার এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই যখন হবে তখন ওয়াই এক্স এর সাবসেট হবে কি? নাও হতে পারে, ঠিক আছে। তখন তো ওয়াই এক্স ওয়াই এর সাবসেট, এক্স যদি ওয়াই এর ছোট ভাই হয় তাহলে ওয়াই কি এক্স এর ছোট ভাই হবে? বড় ভাই হবে ও, তাই তো? তো এক্স যদি ওয়াই এর সাবসেট হয় তাহলে ওয়াই তো এক্স এর সাবসেট হচ্ছে না, সমান হতে পারে, খুব বেশি হলে সমান হতে পারে, ঠিক আছে। সাবসেট সমান হলেও সাবসেট বলি, তো প্রত্যেকটার জন্যই এটা সত্য হবে, সবসময় সত্য হবে না। যেহেতু সবসময় এটা সত্য হবে না তার জন্য আমি লিখে দিচ্ছি ওয়াই ইজ নট এ সাবসেট অফ এক্স, তাই না? ওয়াই ইজ নট এ সাবসেট অফ এক্স, তাহলে ওয়াই কমা এক্স ডাজ নট বিলংস টু আর। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর এ ধরলাম, কিন্তু ওয়াই কমা এক্স আর এ আসলো না, সুতরাং আর প্রতিসম নয়, আর প্রতিসম নয়, প্রতিসম নয়, বাস।